আজকে আমরা দেখব কনস্ট্রাকশন অফ হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। লাস্ট ক্লাসে আমরা দেখেছি যে ওভারঅল হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা কিভাবে কাজ করে তার একটা ব্রিফ একটা ভিউ দেখেছিলাম। এবার আমরা ইন্ডিভিজুয়াল যে কম্পোনেন্ট গুলো হয় কিভাবে তৈরি হয় তার স্ট্রাকচারটা ওভারঅল কেমন থাকে সেটা ডিসকাস করব। তো এটা খুবই ইজি, জাস্ট টু দি পয়েন্ট আমরা যদি পড়ে বুঝে নিই তাহলেই আমাদের কাজটা হয়ে যাবে। এখানে কোনো জটিলতার জিনিস নেই, একদম সোজা। তো আমরা যদি কনস্ট্রাকশনের কথা বলি তাহলে এটাকে মেনলি তিনটে পার্টে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে হাইড্রোলিক স্ট্রাকচার ইটসেলফ নিজেই। তো হাইড্রোলিক স্ট্রাকচার মানে জলের জন্য যে সমস্ত নেসেসারি যে সেটআপ গুলোকে সিভিল কনস্ট্রাকশনকে প্রয়োজন সেটাকে বলা হয়েছে। নেক্সট হচ্ছে ওয়াটার টারবাইনস। তো ওয়াটার টারবাইন কারণ জল যখন প্রচন্ড হাই প্রেসার হাই স্পিডে যখন নামতে থাকবে সেটা এসে ফার্স্ট এন্ট্রি নেবে হচ্ছে ওয়াটার টারবাইনে, আর সেখানে গিয়ে আমাদের কি হবে, জলের মধ্যে থাকা এনার্জিটা কনভার্ট হবে মেকানিক্যাল এনার্জিতে। সো টারবাইন পোর্শন আছে। টারবাইন সম্পর্কে জানবো যে কত ধরনের টারবাইন হয় এবং কোন ধরনের টারবাইন কোন জায়গার জন্য অ্যাপ্লিকেবল। নেক্সট ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস মানে টারবাইনের সঙ্গে আমরা জানি কানেক্টেড থাকে আমাদের অল্টারনেটর। সেই অল্টারনেটর থেকে যে ইলেকট্রিসিটিটা আউটপুট হয় সেটা চলে যায় আমাদের আউটডোর সুইচ গিয়ার এবং ট্রান্সফরমারে এবং সেখান থেকে ট্রান্সমিশন লাইনে। তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল সেটআপ। তো আমরা দেখে নিই হাইড্রোলিক স্ট্রাকচার যেটা সেটার কিভাবে ভাগ করা হচ্ছে এবং তার মধ্যে কি কি আছে। তো হাইড্রোলিক স্ট্রাকচারের মেনলি পার্টগুলোর মধ্যে যেরকম ড্যাম ইটসেলফ নিজে পড়ে। ড্যাম মানে যে বড় বাঁধটা দেওয়া তৈরি করা হয় সেটা। স্পিলওয়ে যেটার মধ্যে জলটা যাচ্ছে। হেডওয়ার্ক মাথার দিকের কিছু কাজপত্র। সার্চ ট্যাঙ্ক, ঠিক আছে, পেন স্ট্রোক অ্যান্ড অ্যাক্সেসরিজ ওয়ার্ক এবং অন্যান্য জিনিসপত্র যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছে। সো প্রথমে দেখে নিই ড্যাম কি জিনিস। আমরা জানি যে এ ড্যাম ইজ এ হায়ার buried which stored water and the create water head. তো এখানে একটা ব্যাপার হচ্ছে যে দেখো যখনই জলকে আমরা একটা বাঁধ দেবো দেখবে সেই জায়গায় জলটা জমা শুরু করে দেবে, ফলে আস্তে আস্তে জলের উচ্চতাটা বাড়তে থাকবে। সো মাটির গভীর থেকে নদী হোক বা সেই যে জলাধারটা হোক তার থেকে ওয়াটারটা একটু উচ্চতা বাড়তে শুরু করবে যেখানে ড্যাম বানাবো, বাঁধ দেবো যেখানে, তাই তো। তাহলে এটা কি করবে, এটা আমাদের ওয়াটারের হেডকে ইনক্রিজ করবে। ওয়াটার হেড মানে হচ্ছে একদম বটম থেকে একদম টপ পর্যন্ত জল যত পর্যন্ত আছে সেই যে উচ্চতা এটাকে বলছে ওয়াটার হেড। ড্যামস আর বিল্ড আপ কংক্রিট অফ দ্য স্টোন ম্যাসনারি এসব আর্থ অর রক ফিল। তো ড্যাম বহু রকম ভাবে, প্রথম দিকে ড্যাম স্টোন দিয়ে তৈরি করা হতো, ঠিক আছে, সেখানে ক্লে ওয়ার্ক থাকতো। বাট আজকের যুগে অনেক উন্নত ড্যাম তৈরি হয়, এখানে কংক্রিট প্রচুর পরিমাণ ব্যবহার হয়, ঠিক আছে, রক থাকে। তো এইভাবে তৈরি করা হয়, ঠিক আছে, সলিড বেড তৈরি করা হয় ড্যামটা যাতে ড্যামের টোটাল লোডটাকে নিতে পারে। The type and the arrangement depend upon the topography of the site. অবশ্যই সাইটটা কেমন, সেই জায়গার জিওগ্রাফিক্যাল তার পজিশনটা কেমন, মাটির গঠন কেমন, সব এই ভিত্তিতে ড্যামের স্ট্রেংথ ড্যামের স্ট্রাকচারটা নির্ধারিত হয়, ঠিক আছে। টাইপ অফ ড্যাম অলসো ডিপেন্ড আপন দ্য ফাউন্ডেশন কন্ডিশনস। সো দেখেছো ভিত্তিভূমি, আমরা যে বেসটা তৈরি করছি ড্যামটাকে রাখার জন্য হিউজ 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 মানে বিভৎস বড় একটা, তাই না, কনস্ট্রাকশন। একটা বাড়ি কি একটা উচ্চতল বহুতল বাড়ি কি তার থেকে বহু অজস্র ওয়েট হয় হচ্ছে একটা ড্যামের, ঠিক আছে। তো সেটা যাতে মাটিটা সেই লোডটা ক্যারি করতে সক্ষম কিনা তার ভিত্তিতে করতে হবে। যদি না থাকে তাহলে তার স্ট্রেংথ বাড়ানোর ব্যবস্থা করতে হবে। দেন আমরা ফাউন্ডেশনটা কেমন তার ভিত্তিতে আমরা কিন্তু ড্যামটাকে চুজ করি। লোকাল ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য ট্রান্সপোর্ট অ্যাভেলেবিলিটি। অবশ্যই লোকাল ম্যাটেরিয়াল কি কি পাওয়া যায় সেই জায়গাটায় আর ট্রান্সপোর্টের কেমন ব্যবস্থা আছে তার ভিত্তিতে আমরা ড্যামগুলো তৈরি করি। এমন একটা জায়গা যেখানে খুব কস্টলি ম্যাটেরিয়ালস গুলোকে নিয়ে যাওয়া মুশকিল, তো সেই জায়গায় লোকালি যে জিনিসগুলো থাকবে সেগুলোকে ইউজ করবো। তো স্বাভাবিক এই সমস্ত কনসিডারেশন গুলো করেই কিন্তু আমরা কি করি, একটা ড্যাম নির্মাণের কথা ভাবি। যে ড্যামের ওখানে আর্থকুয়েক কতটা হয় জায়গাটাতে। তো যদি কম পরিমাণ আর্থকুয়েক হয় স্বাভাবিকভাবে সেখানে যে মেজারমেন্টস গুলো নিতে হবে সেগুলো কম নিলে চলবে, তাই না। আর যেখানে আর্থকুয়েক প্রচন্ড হয় সেরকম জায়গায় যদি একটা চ্যালেঞ্জিং জায়গা হয় তো অবশ্যই সেখানে অনেক বেশি আমাদেরকে সেফটি থেকে শুরু করে অনেক বেশি কনস্ট্রাকশনটা মজবুত হতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারের মধ্যে পড়ছে হচ্ছে স্পিলওয়ে। তো স্পিলওয়ে জিনিসটা কি? There are times when the river flow exceed the storage capacity of the reservoir. তো একটা সময় কি হতো যে জল যখন অতিরিক্ত হয়ে যেত তখন জলগুলো সেগুলো উপচে চলে যেতে থাকতো, ঠিক আছে। such a situation arise during heavy rainfall in the catchment area. এবার ক্যাচমেন্ট এরিয়া কি? ক্যাচমেন্ট এরিয়া মানে যে অঞ্চলে অ্যাকচুয়ালি বৃষ্টিটা হচ্ছে, নদীর যেখান থেকে জলটা পেয়ে রিভারটা ফেড হচ্ছে
যে টোটাল যে জোন, যে এলাকা, যে অঞ্চল, যে যার জন্য জল নদীটা গিয়ে পাচ্ছে, জলটা পাচ্ছে, সেই জায়গাটাকে আমরা ক্যাচমেন্ট এরিয়া বলি। ক্যাচ করছে যেখান থেকে অ্যাকচুয়ালি ওয়াটারটা, সেই ক্যাচমেন্ট এরিয়ায় যখন জল বেড়ে যায়, রেন হয়, হেভি রেন হয়, তো সেই সময় কি হবে, আমরা যে জলাধারটা বানিয়েছি, যে বাঁধটা দিয়েছি, সেটা ওভারফ্লো করে যাবে, তার উপর দিয়ে জল বইতে শুরু করে দেবে। ইন অর্ডার টু ডিসচার্জ দ্য সারপ্লাস ওয়াটার, মানে অতিরিক্ত যে জলটা আছে, ফ্রম দ্য স্টোরেজ রিজার্ভার ইনটু দ্য রিভার অন দ্য ডাউনস্ট্রিম, আচ্ছা, সাইড অফ দ্য ড্যাম স্পিলওয়ে আর ইউজড। দেখবে যে তোমরা যদি কোনো ইউটিউবে আমি যখন ভিডিও শেয়ার করবো, সেখানে দেখতে পারবে যে ড্যামে বড় 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 ওপরে বক্স বক্স মতন দেখা যাচ্ছে, যেখান থেকে জলগুলো নেমে আসার মতন একটা ব্যবস্থা আছে, বোঝা যাচ্ছে, কিন্তু সবগুলো দিয়ে জল বেরোচ্ছে না। দু একটা জায়গা দিয়ে একটা সাদা মতন একটা ওয়াটারফল হচ্ছে, সমানে বেরোচ্ছে, বা কোনো সময় সেটা সেন্টার দিয়ে হচ্ছে, কোনোটা সাইড দিয়ে হচ্ছে, ঠিক আছে। এই যে পার্টিকুলার যাওয়ার যে পথটা, নদীতে যাতে কন্টিনিউয়াসলি জলের একটা প্রবাহ থাকতে থাকে, আমাদের যতটুকু দরকার জল সেটুকুকে আমরা আটকে নিয়েছি, ঠিক আছে। তারপরে এক্সেসিভ জল যেটা আসবে সেটাকে বার করে দেওয়ার যে পথটা, সেটাকে আমরা স্পিলওয়ে বলছি, তাই তো। এবার হেড ওয়ার্কের দেখি আমরা কি হয় সেখানে। তো হেড ওয়ার্ক কনসিস্ট অফ ডাইভারশন, ডাইভারশন থাকবে, নদীতে জলকে একটা ডাইভার্ট করে দেওয়ার জন্য ডাইভারশন কনস্ট্রাকশন বা স্ট্রাকচারটা থাকবে অ্যাট দ্য হেড অফ ইনটেক, যেখান থেকে জলটাকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। দে জেনারেলি include booms and the racks for diverting floating debris, ঠিক আছে। এবার দেখো কিছু টাইপের ঝাড়ু মতন একটা ব্যবস্থা থাকে, যেখানে একটা ছাঁকনি মতন ব্যবস্থা, যেখান থেকে কি হয়, যে জলের মধ্যে যেগুলো ভেসে ভেসে থাকা জিনিস যেগুলো আসছে, সেগুলো যাতে এক জায়গায় কালেক্ট করে নেওয়া যেতে পারে, কারণ আমরা এগুলো চাইবোই না যে কোনো সময় ডিব্রি গুলো যেগুলো আছে, ডিব্রি গুলো যেগুলো ছোট ছোট টুকরো আছে জলের ভেতরে, সেগুলো যেন টারবাইনে না যায়, তো তাতে টারবাইনের ক্ষতি হবে, তাই না, আমাদের হাইড্রোলিক স্ট্রাকচারের ক্ষতি হবে। তো এই যে সেপারেশন করার জন্য র্যাকস আছে, বুমস আছে, এই সমস্ত সেট আপটা বানানো আছে। যদি ইন্ডিভিজুয়াল জানতে হয় তাহলে অবশ্যই আমি পরবর্তীকালে এটা একটা ছবি দিয়ে দেবো, জিনিসগুলো তখন দেখে নিতে পারবে কনস্ট্রাকশনটা। আচ্ছা, তারপরে যে স্লুইসও আছে ইটসেলফ, মানে স্লুইস এক ধরনের পথ যাওয়ার, বাইপাসিং ডিব্রিজ, ঠিক আছে। সুইচ দিয়ে কি হয়, সুইচ দিয়ে হচ্ছে বাইপাসিং করে দেওয়া হয় ডিব্রিজ গুলোকে। অ্যান্ড সেডিমেন্টেশন, আচ্ছা সেডিমেন্টেশন কি, সেডিমেন্টেশন হচ্ছে নদীর জলের ভেতরে দেখবে প্রচুর পরিমাণ কাদা, মাটি, বালি থাকে, তাই না, যে জিনিসগুলো আস্তে আস্তে একটা জায়গায় জমতে জমতে গিয়ে চর তৈরি হয়, তাই না, নদীর পলি পড়ে, যেটাকে আমরা পলি বলি, তো দ্যাট ইজ সেডিমেন্টেশন। এই সেডিমেন্টেশনটাকেও যাতে আমরা একটা জায়গায় জমাতে পারি বা সেখান থেকে ডাইভার্ট করে দিতে পারি, আমরা চাই না সে টারবাইনের দিকে যাক আর কি। and the valve for controlling the flow of the water to the turbine, এবং একটা ভালভ সিস্টেম আছে, ওয়াটার হেড কনস্ট্রাকশন, মানে যেখানে জলটা এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, যাওয়ার জন্য। তো এরকম জায়গায় কি কি থাকছে সেটাই আলোচনা করা হচ্ছে। তো এই যে ভালভ, এই পার্টিকুলার ভালভটাকে যেটা কন্ট্রোল করে জলের রেটকে, এই ধরনের ভালভকে বাটারফ্লাই ভালভ বলা হয়। মানে একটা পাইপের ভিতরে গোল একটা থালা মতন মনে করা আছে, সেই থালাটা আস্তে আস্তে 90 ডিগ্রি বেঁকে যেতে পারছে। তো ওটা থালাটা একদম মুখটাকে ব্লক না করে আস্তে আস্তে ওটা যখন বেঁকে যাচ্ছে, তখন সেখান থেকে জলটা একটা ছোট গ্যাপ পাচ্ছে ওপর আর নিচ দিয়ে, সেই দুটো দিয়ে চলে যাচ্ছে। তো একটা গোল থালা, তার মাঝখানে একটা সেন্টার দিয়ে মনে করে একটা শ্যাফট আছে, সেই শ্যাফটটাকে ইয়ে করে থালাটা ঘুরতে পারছে, প্লেটটা। এরকম টাইপের বাটারফ্লাই ভালভ হয়, এবং ডিফারেন্ট টাইপের বাটারফ্লাই ভালভও হয়ে থাকে, যেখানে একটা যাই হোক, সেটা ছবি দিয়ে আমি পরে বলবো, এখানে এইভাবে বলা হয়তো মুশকিল হয়ে পড়বে। The flowing of water into the into through head work should be as smooth as possible to avoid the head losses, ঠিক আছে। তো যাতে জলটা খুব স্মুথলি এন্ট্রি করতে পারে, যেতে পারে, না হলে একটা কি হবে, সেখানে আমাদের লস থাকবে, সেখানে যদি একটা ব্লকেজ তৈরি হয়, তাই না, সেখানে একটা আমাদের লস হবে। অ্যান্ড দ্য ক্যাভিটি, ক্যাভিটি ইজ আ মারাত্মক জিনিস, সেটা কি, এটা খুব ক্ষতিকারক জিনিস। ক্যাভিটি মানে হচ্ছে ছোট ছোট পকেটস, এয়ার পকেট, ঠিক আছে। এই জিনিসগুলো যদি জেরে থাকে না, এয়ার পকেটস গুলো, তো এয়ার পকেটস অনেক ক্ষতি করে, টারবাইনের ব্লেডের, রোটারের অনেক রকম ক্ষতি করে। এটা কিভাবে করে আমি পরবর্তীকালে নিশ্চয়ই বলবো, ঠিক আছে। একবার একটা আইডিয়া দিয়ে দিচ্ছি তোমাদেরকে যে অ্যাকচুয়ালি ক্যাভিটি কি হয়। ওই ক্যাভিটি গুলো না, ক্যাভিটি গুলো একটা সময় ওয়াটারের মধ্যে ডিজলভ হয়ে যাচ্ছে, কিন্তু টারবাইনের কাছে গিয়ে যেখানে প্রেসারটা রিলিজ হচ্ছে, সেই জায়গায় গিয়ে কি তৈরি করছে, বাবলস তৈরি করছে, এবং সেই বাবলস গুলো অনেক সময় ফেটে যাচ্ছে। তো এই ফাটার সময় ছোট ছোট হ্যামারিং, মানে একটা টারবাইনের যে একটা ব্লেড আছে, ব্লেডের উপর যেন অজস্র ছোট ছোট লেভেলে কি হচ্ছে, একটা হাতুড়ি মতন জ্বলছে বলে মনে হয়। দিন 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 এরকম হতে হতে
সো ওই ব্লেডের উপর থেকে ম্যাটেরিয়াল কি হতে ফাটতে থাকে, ওটার জন্য হচ্ছে চটে যেতে থাকে, ঠিক আছে। তো গ্র্যাভিটি বহু রকম ভাবে ক্ষতি করতে থাকে, ছোট ছোট গর্ত তৈরি করতে থাকে ব্লেডের উপরে, ঠিক আছে। তো ক্যাভিটি যাতে না তৈরি হয়, যাতে কন্টিনিউয়াসলি ওয়াটারটা এন্ট্রি নিতে পারে, তো এই সমস্ত জন্য কি করা, টোটাল সিস্টেমটাকে তৈরি করা হয়। ফর দিস পারপাস ইট ইজ নেসেসারি টু অ্যাভয়েড শার্প কর্নার্স। দেখেছো, কোনোদিন শার্প কর্নার ব্যবহার করা না, একদম 90 ডিগ্রিতে বেঁকে যাবে ওয়াটার, এরকম ব্যবস্থা তৈরি করা হয় না, সবসময় একটা বেন্ড থাকে সেখানে, ঠিক আছে। অ্যান্ড অ্যাব্রাপ্ট কনস্ট্রাকশন অর এনলার্জমেন্ট, মানে হঠাৎ জলটা একটা বড় টিউবের ভেতরে চলে গেল, বা ঠিক আছে, অ্যাব্রাপ্ট মানে হঠাৎ করে, কন্ট্রাকশন অর এনলার্জমেন্ট, তো জলকে হঠাৎ চেপে দেওয়া হলো, একটা ছোট জায়গার মধ্যে দিয়ে পাস করাতে বাধ্য করা হলো, আবার হঠাৎ এটা ওপেন করে দেওয়া হলো। সো টিউবের ভেতরে ধরো টিউব কনস্ট্রাকশন হচ্ছে, যেখান দিয়ে ওয়াটার গুলো যাবে, ঠিক আছে, সেখানে প্রেসার টানেল যেরকম, তো তার মধ্যে যদি এরকম সিস্টেমের প্রয়োজন পড়ে, যে এই জায়গায় যে বেন্ডটা তৈরি হচ্ছে, এটা 90 ডিগ্রি না করে সেটাকে কার্ভ মতন করা, ঠিক আছে। তো এই সমস্ত নেসেসারি মেজারমেন্ট গুলোকে তোমাদেরকে নিতে হয়, ঠিক আছে, বা যারা কনস্ট্রাকশন করছে তাদেরকে নিতে হয়। নেক্সট হচ্ছে সার্চ ট্যাঙ্ক। আমরা বলেছিলাম যে দ্রুত যদি ভালভকে কোনোদিন খুলে দেওয়া হয়, তো একটা ওয়াটার গিয়ে যখন টারবাইনে এন্ট্রি নিচ্ছে, তো টারবাইনে ওখানে নজল করা আছে, তো স্বাভাবিকভাবে ওখানে কি হয়, ছোট মুখ তৈরি হয়, ঠিক আছে। তার ফলে কি হয়, ওখান দিয়ে ওয়াটারের প্রেশারটা যখন বেরোয় তখন প্রেশারটা কমে যায়, বাট ওয়াটারের কি হয় যে ভেলোসিটি প্রচন্ড বেড়ে যায়, ঠিক আছে। তো এরকম সিচুয়েশনে সেখানে একটা ব্যাক প্রেশারও তৈরি হয়, ওয়াটার যে জলটা নেমে আসছে সেই জলটা ওখান দিয়ে ইজিলি পাস করে যেতে পারছে না, ফলে একটা হিউজ বড় একটা, মনে করো যে এই যে পেন স্ট্রোক আছে, এই পেন স্ট্রোকের মধ্যে একটা বড় জলের একটা স্তম্ভ, মনে করো যে একটা বড় পিস, এই ভালভ হাউস থেকে এই যে প্রথম জয়েন্ট এর মধ্যে এরকম একটা বড় জলের একটা ধরো পিস, যেটা নিচের দিকে নেমে আসছে, কি হঠাৎ ব্লক পেলো, তাহলে একটা তার ভেতরে একটা প্রচন্ড শক ওয়েভ তৈরি করবে, ধম করে গিয়ে একটা মানে টারবাইন হাউসে ঢোকার সময় একটা বাড়ি লাগছে, একটা শক ওয়েভ তৈরি হয়। এই ধরনের ওয়েভ গুলো খুব ডিস্ট্রাকটিভ হবে, এগুলো কি করে, যারা পেন স্ট্রোককে ফাটিয়ে দিতে পারে, এখানকার অন্যান্য কনস্ট্রাকশনকে ভেঙে দিতে পারে, ভালভ অ্যারেঞ্জমেন্টকে নষ্ট করে দিতে পারে, ঠিক আছে। তো এইরকম একটা সার্চকে প্রোটেক্ট করার জন্য আমরা কি তৈরি করি, যে এই লাইনে একটা জায়গায় একটা জায়গায় রিলিজ করার মতন জায়গা থাকে প্রেশারটা, ঠিক আছে, সেই সার্চটা। তো জলের যখন জলটা নিচে নেমেছে, হঠাৎ ভালভ বন্ধ করা হচ্ছে বা হঠাৎ ভালভ ছাড়া হচ্ছে, বেসিক্যালি ভালভ খোলার সময় এটা মেনলি হয়। তো যখনই ভালভটা খোলা হচ্ছে সেই সময় একটা ওয়াটার হ্যামার বলে যাকে, সেই ওয়াটার হ্যামার তৈরি হয়, জলের ভেতরে একটা ধাক্কা মতন আসে। তোমরা দেখতে পারবে যে অনেক স্টেশনে তোমরা এগুলো খুব বেশি দেখেছো, বা স্কুল বা কোনো কলেজে যখন যেখানে তোমরা পড়ে থাকো না কেন, সেখানে দেখবে আমাদের ট্যাপ কল গুলো ছিল, হঠাৎ বন্ধুরা এসে হঠাৎ একটা কল খুললো, দেখবে পাশের কলগুলো জলের মধ্যে মানে হঠাৎ জলটা কমে গেল, তাই না? বা হঠাৎ যে খুব স্পিডে জল পড়ছে সেটা তুমি বন্ধ করলে, তার নেক্সট পাশে যে যে জল খাচ্ছিল তার জলটা খুব জোরে বেরোনো শুরু করে, হট করে একটা ধাক্কা মতো তৈরি হয়, ওই পাইপ গুলো অনেক সময় কেঁপে ওঠে, ঠিক আছে। এই ধরনের জিনিসকে হচ্ছে ওয়াটার হ্যামার বলে। যার হাত থেকে বাঁচার জন্যই কি তৈরি করা হচ্ছে, পাইপের ভেতরে একটা এক্সট্রা ওয়ে, যেখান দিয়ে জলটা কি হতে পারবে না, উঠে যেতে পারবে, জলটা উপর দিকে উঠে যেতে পারবে। এর মধ্যে ইন জেনারেল জল থাকে একটা লেভেল পর্যন্ত, তার থেকেও বেশি উপরে জলটা এসে একটা ট্যাঙ্কের মধ্যে যাতে স্টোর হয়ে যেতে পারে ওইটুকু টাইমের জন্য, যে আবার ওটা নিচে নেমে যাচ্ছে, ঠিক আছে, বা ওর মধ্যে যে অসিলেশনটা তৈরি হচ্ছে সেটাকে যাতে ইজিলি স্মুথ আউট করে দেওয়া যায়। তো এর জন্য সার্চ ট্যাঙ্কটা বেসিক্যালি কাজ করে। ওপেন কন্ডুইট হুইচ লিড দ্য ওয়াটার টু দ্য টারবাইন রিকর্ডস নো প্রোটেকশন, যেগুলো ওপেনলি জল ঢুকছে, একটা সরু চ্যানেলের মতন বানানো আছে, তার মধ্যে জল যাচ্ছে, এরকম ক্ষেত্রে কোনো এই ধরনের প্রোটেকশনের দরকার নেই। However, when closed conduit are used, দেখেছো একটা বদ্ধ পাইপ যখন ব্যবহার করা হচ্ছে, whenever however, when closed conduits are used, protection become necessary to limit the abnormal pressure in the conductor, কন্ডুইট, কন্ডুইটের ভিতরে বা পাইপের ভিতরে বা টিউবের ভিতরে যে অ্যাবনর্মাল যে প্রেসারটা ক্রিয়েট হতে পারে সেটাকে কন্ট্রোল করা প্রয়োজন। ফর দিস রিজন ক্লোজড কন্ডুইট আর অলওয়েজ প্রোভাইডেড উইথ এ সার্চ ট্যাঙ্ক, ঠিক আছে, সবসময় সার্চ ট্যাঙ্ক সেখানে একটা ব্যবহার করা হয়। এ সার্চ ট্যাঙ্ক ইজ এ স্মল রিজার্ভার অর এ ট্যাঙ্ক, একটা ছোট রিজার্ভার হতে পারে উঁচুর দিকে, বা জলের যেরকম আমাদের ট্যাঙ্ক গুলো হয় বড় বড় গ্রামে শহরে যে জলের ট্যাঙ্ক গুলো থাকে, সেরকম একটা সেট আপ মতন, গোল একটা হলো পাইপ উঠে যাচ্ছে উপরে, তার মাথার উপরে ট্যাঙ্ক আছে। যখন জলের লেভেলটা ওর ভিতরে হঠাৎ প্রেসারটা ক্রিয়েট হয়, সেটা যাতে ওর ভিতরে জলের লেভেলটা যাতে রাইজ করতে পারে, আর যখন প্রেসার রিলিজ হয়ে যায় তখন যেন জলটা নিচের দিকে নেমে যেতে পারে, ঠিক আছে। তো এরকম একটা ব্যবহার করা থাকে। দেখো এবার সার্চ ট্যাঙ্কটা কোথায় থাকে, এই সার্চ ট্যাঙ্ক ইজ লোকেটেড নিয়ারলি বিগিনিং অফ দ্য কন্ডুইট, কন্ডুইটের শুরুর মুখের দিকে, ঠিক আছে।
when the turbine is running at a steady load, যখন টারবাইন স্টেডি লোডে চলছে, there are no surges, কোনো সার্চ তৈরি হয় না, এক ফ্লো হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ফ্লোকে হঠাৎ চেঞ্জ হয়নি, ঠিক আছে। হঠাৎ একটা স্পিডে জল যাচ্ছে, হঠাৎ তাকে বন্ধ করতে গেলে কি হবে, একটা তার ভিতরে একটা হ্যামারিং হবে, ঠিক আছে, একটা একটা ব্যাক প্রেসার তৈরি করবে, যেটা থ্রু আউট দ্য জলের পাইপ দিয়ে পেছন দিকে চলে যেতে থাকবে, আর যেটা এক্সেসিভ প্রেসারও ক্রিয়েট করে। এবার সেগুলো যদি আমাদের পেন স্ট্রোক বা যাওয়ার টিউব গুলো যদি না সহ্য করতে পারে, তারা ফেটে যাবে, তাই তো। তো এর জন্যই কি আছে, এর জন্য আমাদের কিন্তু এই সার্চ ট্যাঙ্কের ব্যবস্থা করতে হয়। দেখো এবার বলছে, however when the load on the turbine decrease, টারবাইনের উপর লোড হঠাৎ ডিক্রিজ করে, the governor close the gate। দেখো টারবাইনের উপরে লোড নেই, মানে টারবাইনের সঙ্গে কানেক্ট আছে অল্টারনেটর, অল্টারনেটরে ইলেকট্রিসিটির ডিমান্ড নেই বেশি, তো স্বাভাবিকভাবে টারবাইন থেকে বেশি পাওয়ার নিচ্ছে না, ফলে টারবাইনে অতটা বেশি পাওয়ারের প্রয়োজন নেই, ওয়াটার লস যাতে না হয় সেজন্য কি করবে, অটোমেটিক একটা গভর্নিং সিস্টেম আছে, সে কি করবে যে স্পিড যাতে ইনক্রিজ না করে যায় টারবাইনের, তো গভর্নর কি করবে, ওয়াটার রেটটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। গভর্নর এমন একটা মেকানিজম যে কি করে, একটা ভালভকে কন্ট্রোল রাখে সবসময়, যে ওয়াটারের ডিমান্ডটাকে। এবার যে সময় লোড হঠাৎ ধরো কমে গেল, তো সঙ্গে সঙ্গে কি হবে, ধীরে ধরো আমরা সাবস্টেশনের অল্টারনেটরটাকে বন্ধ করছি বা আউটডোর সাবস্টেশনটাকে বন্ধ করছি, সেই মুহূর্তে ধরো হঠাৎ লোড কমে যাবে, সে টারবাইনের উপরে লোড কমে গেল, ফলে সেই সময় গভর্নর সিস্টেম কি করবে, দ্রুত সঙ্গে সঙ্গে ভালভকে বন্ধ করে দিতে হবে টারবাইনের, এর ফলে কি হবে, ওয়াটার রিডিউস হয়ে যাবে, আর সেই সময় কি হবে, একটা ওয়াটার হ্যামার কিন্তু ক্রিয়েট হবে, যেটার জন্য অবশ্যই সার্চ ট্যাঙ্কের প্রয়োজন। আচ্ছা, নেক্সট হচ্ছে পেন স্ট্রোক। পেন স্ট্রোক কি, পেন স্ট্রোক হচ্ছে ডাউন সেই পাইপ যেটা দিয়ে জলটা কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে আসছে, তো জলটা যে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে আসে সেই পার্টিকুলার পাইপটাকে আমরা কি বলি, পেন স্ট্রোক। দেখো পেন স্ট্রোক আর ওপেন অর ক্লোজড কনডুইট হতে পারে, তো হুইচ ক্যারি দ্য ওয়াটার টু দ্য টারবাইন, টারবাইন পর্যন্ত যে জলটা নিয়ে যায়, যেটা ডাউনে নিয়ে যেতে থাকে, সেই পার্টিকুলার পাইপটা বা সেই পার্টিকুলার পথটা, দে আর জেনারেলি মেড অফ দ্য রিএনফোর্সড কংক্রিট অর স্টিল, কংক্রিটের বড় টিউব তৈরি করা যেতে পারে, ঠিক আছে, বা স্টিল দিয়ে তৈরি হতে পারে। দ্য থিকনেস অফ দ্য পেন স্ট্রোক ইনক্রিজড উইথ দ্য হেড অফ দ্য ওয়ার্কিং প্রেশার। অবশ্যই যত উঁচু থেকে জলটাকে সে নিয়ে আসবে বা ওয়াটারের হেড যত বেশি, সেই সমস্ত ক্ষেত্রে পেন স্ট্রোক কিন্তু অনেক বেশি ঠিক হবে, মোটা হবে, ঠিক আছে, পাইপটা। তো দেখো ভেরিয়াস ডিভাইস সাচ অ্যাজ অটোমেটিক যে বাফার্স ভালভ, এয়ার ভালভ, সার্চ ট্যাঙ্কস আর প্রোভাইডেড ফর দ্য প্রোটেকশন অফ দ্য পেন স্ট্রোক, পেন স্ট্রোকের প্রোটেকশনের জন্য। পেন স্ট্রোক কোথায়, তোমাদের যে ছবিতে দেখে নাও, এই যে পার্টিকুলার পাইপটা দেখতে পাচ্ছ যে টারবাইন হাউস পর্যন্ত যাচ্ছে, নিচের দিকে জলটাকে নামিয়ে নিয়ে যাচ্ছে, সেটাকে পেন স্ট্রোক করছে, ঠিক আছে। তো অটোমেটিক্যাল বাটারফ্লাই ভালভ, ঠিক আছে, এই যে বললাম না তোমাদের যে অটোমেটিক বাটারফ্লাই ভালভ, এই অটোমেটিক কিভাবে হয় না, গভর্নিং সিস্টেম আছে একটা তার ভিতরে, তো কতটা ওয়াটারের ডিমান্ড, কতটা প্রয়োজন টারবাইনে, তো তার ভিত্তিতে এই বাটারফ্লাই ভালভটা কি হয়, সেটা অ্যাডজাস্ট হতে থাকে। তো দেখো অটোমেটিক বাটারফ্লাই ভালভ শাট অফ ওয়াটার ফ্লো থ্রু দ্য পেন স্ট্রোক প্রম্পটলি অর ইটস রাফলি, এই অর ইটস রাফ, সরি আমি কি বললাম, ভুল করছি, হ্যাঁ। আচ্ছা দেখো বলছে অটোমেটিক ভালভ শাটস অফ ওয়াটার ফ্লো থ্রু দ্য পেন স্ট্রোক প্রম্পটলি অফ ইটস রাপচার্স, ঠিক আছে। তো এখানে যেটা ঘটছে যে খুব দ্রুততার সঙ্গে কি এই বাটারফ্লাই ভালভটা কিন্তু অ্যাডজাস্ট হতে থাকে, ঠিক আছে। তো কোনো সময় যদি ওয়াটার যদি ডিমান্ড না থাকে, হয়তো হঠাৎ কোনো একটা ইয়ে হয়েছে, সেক্ষেত্রে কিন্তু প্রবলেমস হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই বাটারফ্লাই ভালভটা খুব মানে প্রম্পটলি মানে দ্রুততার সঙ্গে কি হবে, সেটা শাট ডাউন হয়ে যাবে। এয়ার ভালভ মেইনটেইন দ্য এয়ার প্রেসার ইনসাইড দ্য পেন স্ট্রোক, এয়ার ভালভ আছে যেখান থেকে ওয়াটারের ভিতরে এয়ার ঢোকার প্রয়োজন আছে কিনা, মানে পেন স্ট্রোকের ভিতরে এয়ারটা কতটা দরকার বা এয়ার রিলিজ করে দেওয়ার জন্য, তো এয়ার কন্ট্রোলের জন্য একটা ভালভ থাকে, যেটা দিয়ে পেন স্ট্রোকের ভিতরে সেই এয়ারের প্রেসারটা কিন্তু কন্ট্রোল করা হয়। তো সবসময় চেষ্টা করা হয় যে পেন স্ট্রোকের ভেতরে যে এয়ারটা থাকছে, সেই এয়ারটা যাতে আউটসাইডের যে এয়ারটা আছে, বাইরের যে অ্যাটমসফিয়ার এয়ার আছে, তার প্রেসারের সঙ্গে যাতে সমানটা থাকে, ঠিক আছে, এটাকে চেষ্টা করা হয়। তো দেখো এখানে বলছে when water run out of a pen stroke faster than its enter, বলছে পেন স্ট্রোকের মধ্যে যে যে গতিতে ঢুকছে তার থেকে বেশি গতিতে কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, পেন স্ট্রোক থেকে বেরোচ্ছে, এই ভ্যাকুয়াম ইজ ক্রিয়েটেড, অবশ্যই একটা ভ্যাকুয়াম তৈরি হয়, তাই না, সেখানে। তো যত জল ঢুকছে তার তুলনায় বেশি জোরে জল কি হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে একটা ভ্যাকুয়াম সেখানে ক্রিয়েট হয়ে যাবে হঠাৎ, তো এই ভ্যাকুয়ামটাকে ম্যানেজ করতে গিয়ে which may causes the pen stroke to collapse,
হঠাৎ পেন স্ট্রোকের উপরে একটা প্রচন্ড বাইরে থেকে প্রেসার তৈরি হবে, তার ভেতরে যদি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যায়, বাইরে এয়ারের একটা প্রচন্ড প্রেসার হবে, এতে পেন স্ট্রোকটা নিজে কলাপস করে দিতে পারে। আন্ডার সাচ সিচুয়েশন এয়ার ভালভ ওপেন্স, এরকম অবস্থায় কি হবে, এয়ার ভালভ যখন ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে গেছে পেন স্ট্রোকের ভেতরে, তাহলে অবশ্যই সেখানে এয়ার ভালভ খুলে যাবে, সেটা দিয়ে এয়ারটা ঢুকে যাবে। ওপেন্স অ্যান্ড অ্যাডমিটস এয়ার ইনটু দ্য পেন স্ট্রোক টু মেনটেন দ্য ইনসাইড এয়ার প্রেসার ইকুয়াল টু দ্য আউটসাইড এয়ার প্রেসার। এ টিপিক্যাল পেন স্ট্রোক প্রোটেক্টিভ ডিভাইস ইন ফিগার 3। তো ফিগার নাম্বার 3 তে আমাদের একটা পেন স্ট্রোক দেখানো হয়েছে। তো সেটা কোথায় আমরা দেখে নিই। তো দেখো এই যে দেখতে পাচ্ছ এখানে যে এখানে একটা দেখানো হয়েছে যে হেড থেকে জলটা এন্ট্রি নিচ্ছে, ওয়াটারটা দিয়ে এটা পেন স্ট্রোকের দিকে যাচ্ছে, বা এটাই ধরো পেন স্ট্রোক শুরু হয়ে যাচ্ছে। তো সেইখানে কি আছে, একটা এন্ট্রিতে একটা এয়ার ভালভ আছে, ঠিক আছে, এখানে বাটারফ্লাই ভালভ আছে যে কন্ট্রোল করছে ওয়াটারটাকে। এটা হচ্ছে একটা যে গোল সার্কুলার ডিশের সাইড থেকে দেখছি, ক্রস সেকশনাল ভিউটা দেখছি, ঠিক আছে, এটা ফ্ল্যাট আছে, এটা আস্তে আস্তে রোটেট করতে থাকো অ্যান্টি ক্লক বা ক্লকওয়াইজ ডাইরেকশন, তাহলে এটা আস্তে আস্তে স্ট্রেট হয়ে যাবে, তাই না, তখন এই মুখটাকে পুরো আটকে দেবে। তো উপর দিক দিয়ে দুপাশ দিয়ে জলটা পাস করতে পারবে না, আস্তে আস্তে জল রেট কমে যেতে থাকে। তো সেক্ষেত্রে এই যে এয়ার ভালভটা আছে যেখান দিয়ে এয়ারটা কিন্তু ঢুকে যেতে পারে। ওকে, নেক্সট হচ্ছে এবার দেখো আমাদের হচ্ছে যেটা দরকার সেটা হচ্ছে টেল রেস। টেল রেস মানে যেখান দিয়ে পার্টিকুলারলি ওয়াটারটা ফাইনালি টারবাইন থেকে এক্সিট করে স্ট্রিম মানে নদীর ধারায় মিশে যেতে থাকে, সেই যে পার্টিকুলার জায়গাটা সেটাকে টেল রেস বলে। টেল রেস ইজ দ্য চ্যানেল হুইচ ক্যারিজ দ্য ওয়াটার নোন অ্যাজ দ্য টেল ওয়াটার অ্যাওয়ে ফ্রম দ্য পাওয়ার হাউস আফটার ইট হ্যাজ পাসেস থ্রু দ্য টারবাইন। তাহলে বুঝতে পারলে যে টারবাইন থেকে যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে সেটা বেরিয়ে গিয়ে ফাইনালি রিভারে গিয়ে মিট করছে, আবার সেই যে পার্টিকুলার পথটা সেটাকে হচ্ছে টেল রেস বলে। It may be natural stream channel or specialized excavated channels entering the natural stream at the same point downstream from the power house, ঠিক আছে। তো এতে কি হয় যে ন্যাচারাল যে জলপ্রবাহ সেটাও এই টেল রেস দিয়ে বেরিয়ে যেতে পারে, বা এই টেল রেস দিয়ে কি হতে পারে, যেটা বেসিক্যালি বেরোচ্ছে যে ওয়াটারটা টারবাইন থেকে সেটাও এখান দিয়ে যেতে পারে, এরকম একটা পথ, সেটাকে হচ্ছে টেল রেস বলে। তো নেক্সট হচ্ছে ড্রাফট টিউব। ড্রাফট টিউব যেটা ক্যারি করছে ওয়াটারটাকে একটা ফ্ল্যাট অঞ্চলের উপর দিয়ে যখন নিয়ে যেতে হয় যে জলটাকে, ঠিক আছে, ওয়াটার হেড থেকে দেখা যাচ্ছে জলটাকে একটা স্ট্রেট পর্যন্ত নিয়ে যেতে হচ্ছে কিছু দূর পর্যন্ত, সেই যে পার্টিকুলার টিউবটা সেটা ড্রাফট টিউব বলে। ইন কেস অফ দ্য রিয়াকশন টারবাইন দেয়ার ইজ এ প্রেসার ডিফারেন্স এক্সিস্টিং বিটুইন দ্য ওয়াটার ইন দ্য টারবাইন অ্যান্ড দ্য অ্যাটমসফিয়ার। বলছে দেখো যে রিয়াকশন টারবাইন, টারবাইন জানবো, ইম্পালস টারবাইন, রিয়াকশন টারবাইন, এগুলো সম্পর্কে আমরা জানবো টারবাইন বললেই। তো রিয়াকশন টারবাইনের ক্ষেত্রে কি হতে পারে যে একটা বাইরের যে এই এয়ারটা আছে, হ্যাঁ, আর অ্যাটমসফিয়ারিক যে প্রেসারটা আছে তার তুলনায় কি হয়, ভেতরের যে ওয়াটার তার প্রেসারটা কি হয়ে যায়, অনেক বেড়ে যায়, ঠিক আছে। তো এটা হয়, দেয়ারফর দিস টাইপ টারবাইন মাস্ট বি কমপ্লিটলি ক্লোজড। এই ধরনের টারবাইন মানে অবশ্যই রিয়াকশন টারবাইনটা সম্পূর্ণ ক্লোজড হয়, সেখানে কোনো লিকেজ থাকে না, কোনো এক্সট্রা প্যাসেজ থাকে না। Accordingly, it is necessary to connect the tube outer outlet by means of a pipe or a passage and gradually increase cross-sectional area up to tail race level, ঠিক আছে। তো দেখো যখন বেরোচ্ছে যে জলটা টারবাইন থেকে, সেই জলটা আস্তে 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 কি একটা পাইপ দিয়ে যাচ্ছে, যে পাইপটা টেনে নিয়ে যাচ্ছে জলটাকে স্ট্রেটলি টেল রেসে দেওয়ার জন্য। টেল রেস মানে যেখান থেকে গিয়ে জলটা ফাইনালি স্ট্রিমের গিয়ে মিশবে। তো এইরকম একটা জায়গায় আস্তে আস্তে জলটাকে, যে দুটোর মধ্যে যে প্রেশারটা ডিফারেন্স আছে সেটাকে সঙ্গে সঙ্গে জলটাকে বাইরে বার করে দিলে হবে না, ঠিক আছে, সেটা প্রচন্ড একটা কি করবে, প্রেশার ক্রিয়েট করবে, সেখানে ওয়াটারের ভিতরে এয়ার মিক্সড হয়ে যাবে, সেখানে একটা একটা কি হয় বেসিক্যালি এই জিনিসটাকে, ওকে ওকে আমি লেটার এক্সপ্লেন করবো যে প্রবলেমসটা কি হতে থাকে, ঠিক আছে। এক্স্যাক্টলি আমি ভাষা খুঁজে পাচ্ছি না, আমি সেইভাবে বলার চেষ্টা করবো। তো যাই হোক, এইখানে যে আউটপুট থেকে যে জলটা নিয়ে গিয়ে টেল রেস পর্যন্ত দিচ্ছি, সেখানে একটা টিউব থাকছে, ঠিক আছে, সেই টিউবটা আস্তে 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 জলটাকে ক্যারি করছে একটা লেভেল পর্যন্ত, একটা স্ট্রেট প্লেনে ক্যারি করছে, বাট আস্তে আস্তে ওয়াটারে কি হচ্ছে, টিউবটা ডায়ামিটারটা বড় হচ্ছে, ফলে ওয়াটারটা আবার কি হচ্ছে, ন্যাচারাল যে প্রেশার আছে বাইরে সেই প্রেশার সঙ্গে কিন্তু মিট করতে পারছে, ঠিক আছে। তো হাই প্রেসারে বেরিয়ে গেলে অনেক সমস্যা তৈরি করতে পারে, ড্যামের ইটসেলফ নিজের ভিত যেটা সেই ফাউন্ডেশনকে ক্ষতি করতে পারে, যেখান থেকে জলটা বেরোচ্ছে টেল রেসে এন্ট্রি নেওয়ার সময় টেল রেসের স্ট্রাকচারকে ভেঙে দিতে পারে, ঠিক আছে। তো এই সমস্ত প্রবলেমস গুলো হয়।
তো এই জন্য ডাব টিউব হচ্ছে একটা ইম্পর্টেন্ট। দেখো এছাড়াও ডাব টিউব যে মেনলি যে কাজগুলো করে, ইটস পারমিট এ নেগেটিভ অর এ সাকশন হেড টু বি এস্টাবলিশড অ্যাট দ্য রানার। তো রানারের ভেতরে যদি একটা নেগেটিভ মানে নেগেটিভ যে সাকশন হেড যেখান থেকে টানছে জলটা, সেই জায়গাও কি প্রয়োজন, একটা ড্রাফট টিউবের প্রয়োজন করতে পারে। Exists thus making it possible to install the turbine above the tail race level without loss of head. তো এটা একটা টেকনিক্যাল জিনিস যে টেল ওয়াটারের যে হেড আছে সেটা আদারওয়াইজ হচ্ছে অনেক সময় কি হয়ে যেতে পারে, কমে যেতে পারতো, লস হতো ওয়াটার হেড। ঠিক আছে, এটা হচ্ছে একটা ম্যাচিং এর ব্যাপার থাকে। তো এর বিস্তারিত তোমাদের ঢোকার দরকার নেই। তো ড্রাফট টিউবের প্রয়োজন পড়ে কিছু ক্ষেত্রে, যেটা কি করে যে সাকশন হেড যেখান থেকে জলটা মেনলি নিচ্ছে সেই জায়গায় প্রয়োজন করতে পারে, টেল রেস যেদিকে বেরিয়ে যাচ্ছে জলটা সেখানে প্রয়োজন করতে পারে। ঠিক আছে, ইটস কনভার্ট এ লার্জ প্রপোর্শন অফ দ্য ভেলোসিটি এনার্জি রিজেক্টেড ফ্রম দ্য রানার্স। সো দেখো রানার মানে টারবাইনের ভিতরে যে রানার্স আছে সেখানে যে একটা জলের মধ্যে যে প্রচন্ড যে ভেলোসিটি আছে যেটা রিজেক্টেড হয়ে গেছে, যে এনার্জিটাকে আমরা অ্যাবজর্ব করতে পারিনি, নিতে পারিনি, তো সেটাকেও হ্যান্ডেল করে এই ড্রাফট টিউবটা। into useful pressure head, that is it's act as a re- আচ্ছা রিক্যাপুরেটর, ঠিক আছে, অফ প্রেসার এনার্জি। সরি 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 সরি, আমি অ্যাকচুয়ালি কি পড়ছি আমার নিজের খুব প্রবলেম হচ্ছে, লাইট নেই, আমি লাইটটা জ্বালিনি, এটা আমি ডিসপ্লে থেকে আমার চোখটা ঝাঁঝি ইয়ে হয়ে যাচ্ছে, অ্যাকচুয়ালি চোখের মধ্যে খুব প্রেসার পড়ে এই বই এই স্ক্রিন থেকে কন্টিনিউয়াসলি পড়লে। ওকে, হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক, ইটস অ্যাক্টস এজ এ রিকিউপারেটর অফ দ্য প্রেসার এনার্জি। ঠিক আছে, তো এখানে দেখো যে ওয়াটারের ভেতরে যে প্রচন্ড এনার্জি যেটা রিজেক্টেড হচ্ছে ভেলোসিটিতে কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, ডিউ টু পেন স্ট্রোক দিয়ে যখন নিচের দিকে নামিয়ে নিয়ে আসা আছে, সেটাকে এগেইন কি হয় তার ভিতরে আবার হচ্ছে একটা স্থিতিশক্তিতে কনভার্ট করে ফেলা হচ্ছে। কেমন ভাবে যে অ্যাকচুয়ালি ওয়াটারটাকে যত আস্তে 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 প্রেসারটাকে রিলিজ করা হচ্ছে, টিউবটা আস্তে আস্তে ডায়ামিটার বাড়ছে, সেই জায়গায় ফিলিংস হচ্ছে, ফলে ওটা আস্তে 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 কি করছে, জলের মধ্যে যে হাই ভেলোসিটি আছে সেটাকে রিডিউস করে দিচ্ছে। ঠিক আছে, দিয়ে সেটা যাতে নর্মাল স্ট্রিমের সঙ্গে আবার মিশতে পারে। ওকে, তো এইরকম একটা এক্সাম্পল আমি দেখাতে পারি, হ্যাঁ, যে যখন মাঠে যে স্যালো মেশিন গুলো চলে, কিন্তু স্যালো মেশিনের মাথাটা যদি খুলে দেওয়া হয় তো প্রচন্ড জোরে এখান থেকে জলগুলো ছিটকে ছিটকে বেরোচ্ছে, তাই না, চারদিকে, এবং প্রচন্ড হাই স্পিডে জলটা বেরোচ্ছে। কিন্তু তার সঙ্গে তুমি একটা পাইপ লাগিয়ে দাও, যে পাইপগুলো নিয়ে গিয়ে ধানের জমিতে যেরকম নিয়ে যাওয়া হয়, স্ট্রেটলি ওই পাইপটা অনেকটা দূর নিয়ে গিয়ে যখন ধানের জমির উপরে ফেলে দেবে, দেখবে ওখান থেকে জলটা যেটা বেরোচ্ছে সেটা অতটা ডিস্ট্রাকটিভ ওয়েতে বেরোচ্ছে না, প্রচন্ড ভেলোসিটি নিয়ে বেরোচ্ছে না, কোয়ান্টিটিতে বেরোচ্ছে অনেক জল, বাট অনেকটা স্মুথ আউট হয়ে গেছে। ঠিক আছে, এইরকমই কাজ করে হচ্ছে একটা ড্রাফট টিউব। এবার চলে আসে হচ্ছে আমাদের ওয়াটার টারবাইন। তো ওয়াটার টারবাইন বেসিক্যালি হচ্ছে দু টাইপের, ইম্পালস টারবাইন আর একটা রিয়াকশন টারবাইন। তো দু টাইপের টারবাইনের দু রকম বৈশিষ্ট্য। তো ইম্পালস টারবাইনটা কেমন না, এই ক্ষেত্রে দেখো টারবাইনের একটা ছবি দেখায় তোমাদের। তো এই যে পার্টিকুলার কনস্ট্রাকশনটা দেখতে পাচ্ছ, এই ধরনের কনস্ট্রাকশনটা হচ্ছে একটা ইম্পালস টারবাইনের একটা এক্সাম্পলস। ঠিক আছে, যেখানে জলটা প্রচন্ড হাই ভেলোসিটিতে এখান থেকে বেরোতে থাকে, গিয়ে ছোট ছোট যে আমাদের যে রানার গুলো আছে, রানারের সঙ্গে যে বাকেটস গুলো আছে, সেই বাকেটে গিয়ে স্ট্রাইক করে। ঠিক আছে, এবং তার ফলে বাকেটটা এই সরে যেতে থাকে, নেক্সট বাকেট চলে আসে, তারপরে গিয়ে ওয়াটারটা স্ট্রাইক করে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি রানারটা ঘুরতে থাকে। তো এই ধরনের হচ্ছে টারবাইনকে ইম্পালস টারবাইন বলে। এগুলো খুব হাই ভেলোসিটিতে যখন ওয়াটার আসছে, খুব উঁচু থেকে জলটা যখন নিচে নেমে আসছে সেই জায়গার জন্য ভালো। বাট রিয়াকশন টারবাইনটা কেমন হয়, অনেকটা একটা গোল টিউব, সেটাকে মনে করো যে একটা টিউবটাকে গোল করে দেওয়া হয়েছে, গোল করে কানেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে একটা ফাঁপা টিউব মতো দেখতে লাগবে। সেই ফাঁপা টিউবের মাঝখানে যে জায়গাটা, সেখানে মনে করো ব্লেড আছে। ঠিক আছে, সো ওয়াটারটা কি বেসিক্যালি একটা সাইড দিয়ে একটা ওই গোল যে সার্কুলার যে টিউবটা তৈরি করেছে, সেই টিউবের সাইড থেকে এন্ট্রি নিতে থাকে, সাইড থেকে একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে, যেটা স্পর্শক বরাবর। ঠিক আছে, এর ফলে কি হয়, সেটা প্রত্যেকটা ব্লেডের সঙ্গে ঘুরে ঘুরে সে একটা একটা স্পাইরাল তৈরি করে ফাইনালি সেন্টারের দিক থেকে ওয়াটারটা শ্যাফটের যে জায়গাটা আছে পার্টিকুলার, সেখান দিয়ে ওয়াটারটা কি হচ্ছে, রিলিজ হয়ে যাচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তো এই ধরনের ক্ষেত্রে এই ধরনের টারবাইনকে বলা হচ্ছে রিয়াকশন টারবাইন বলে। ঠিক আছে, তো ইম্পালস টারবাইনটা দেখে নিই। তো
such turbines are used for the high head তোমাদের বললাম যখন অনেক উঁচু থেকে জলটাকে নিয়ে আসা হচ্ছে সেই রকম ক্ষেত্রে ইম্পালস টারবাইন ব্যবহার করা হয় in an impulse turbine the entry pressure of the water is converted into the kinetic energy এবার বলছে যে যে উপর থেকে যে প্রেসারে জলটা আছে তাই না জলটা যে প্রচন্ড উপরের জলে প্রচন্ড প্রেসারে তাই না আমরা জানি যে যে বাড়িগুলোতে দেখবে একতলার উপরে ট্যাঙ্ক রাখা আছে তার নিচের যে বেসিন গুলো আছে যেখানে জলটা আমরা ব্যবহার করছি সেই জলে অতটা প্রেসার থাকে না কিন্তু তিনতলা বাড়ির উপরে যে জলের ট্যাঙ্কটা বসানো আছে সেটাতে প্রচন্ড প্রেসার হয় তাই না তো আবার দেখেছি যখন জলটা কমতে থাকে জাস্ট জলটা ট্যাঙ্কে কম আছে বলে প্রেসার কমে যায় না ওই ক্ষেত্রে নয় আমি যেটা বললাম সেটাই পারফেক্ট হবে এক্সাম্পল যে তোমরা দেখবে একতলা বাড়ির ছাদের উপরে ট্যাঙ্ক বসানো আছে সেই ট্যাঙ্কে জল ট্যাপটা খুলবে জলটা অনেক আস্তে পড়ছে বাট যেগুলো অনেক উঁচুতে থাকছে ঠিক আছে তো সেক্ষেত্রে প্রচন্ড স্পিডে জলটা বেরোতে থাকে ঠিক আছে তো এরকম ক্ষেত্রেও যেখানে খুব হাই হেড আছে ধরো একটা পাহাড়ের উপরে একটা জলাধার আছে সেখান থেকে বহু নিচে নিয়ে এসে একটা গ্রাম আছে সেইখানে আমরা একটা ধরো সাইড দিয়ে একটা একটা ধারা দিয়ে ওয়াটার নামছে ওপর থেকে নিচে কিন্তু আমরা চাইছি উপরে যে জলাধার আছে সেখান থেকে জলটা নিয়ে একটা পাইপের মধ্যে দিয়ে নিয়ে এসে নিচের দিকে নিয়ে এসে একটা টারবাইন বসাতে তো সেক্ষেত্রে যেটা হয় সেটা প্রচন্ড স্পিড হয়ে যায় জলের ক্ষেত্রে ভেলোসিটিটা মারাত্মক থাকে তো এই ধরনের জায়গায় রিয়াকশন টারবাইন কাজ করে না সেই জায়গাটা কি বেস্ট সেটা হচ্ছে ইম্পালস টারবাইন ঠিক আছে তো দেখো ইম্পালস টারবাইনের ক্ষেত্রে কি হয় কনভার্ট দেখো ইম্পালস টারবাইন যে ওয়াটারের যে প্রেসারটা আছে উপর দিকে সেটাকে কনভার্ট করে দেয় কাইনেটিক এনার্জিতে in a nozzle and the velocity of the jet drives the wheel তো ওই যে যে আমাদের যে নজলটা তৈরি হচ্ছে নজলের যে জেট ক্রিয়েট হচ্ছে জেট মানে প্রচন্ড হাই প্রেসারে যে জলটা বেরিয়ে আসছে সেই জেটের যে এনার্জি সেটাই কি করছে হুইলটাকে ঘোরাচ্ছে দ্যাট ইজ দ্য পেল্টন হুইল তার মানে সেই ধরনের হুইলকে কি নাম বলে পেল্টন হুইল তাহলে ইম্পালস টারবাইনের একটা উদাহরণ কি সেটা হচ্ছে পেল্টন টারবাইন ঠিক আছে পেল্টন হুইল বা পেল্টন টারবাইন ঠিক আছে এটা হচ্ছে একটা ইম্পালস টারবাইনের এক্সাম্পল আর রিয়াকশন টারবাইন অবশ্যই তাকে কেপ্লান বলে আমরা কেপ্লান দেখবো তারপরে কেপ্লান টারবাইন it consists of the wheel fitted in the elliptical buckets along its the peripheral তো একটা যে হুইল চাকা মতন বানানো হয়েছে চাকার গায়ে 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 কি হচ্ছে বাকেট 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 বাকেটের মতন আছে ছোট বাটি 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 প্লেন মতন ইলেকট্রিক্যাল শেপে থাকে ইলিপসের মতন একটা শেপে প্যাকেট গুলো এটা আমরা আরো বিস্তারিত টারবাইন গুলো আমি তোমাদের সঙ্গে ইমেজ শেয়ার করবো একদিন ঠিক আছে তখন তোমরা দেখতে পারবে যে কেমন টাইপের এইগুলো হচ্ছে ঠিক আছে তো ইম্পালস টারবাইন বেসিক্যালি হাই প্রেসার হাই ওয়াটার হেড এই জায়গার জন্য ব্যবহার করা হচ্ছে দি মুভমেন্ট অফ দ্য নিডল ইজ কন্ট্রোল বাই দ্য গভর্নর আচ্ছা যে জলটাকে কন্ট্রোল করার জন্য ওয়াটারটাকে তো মেনলি এইটাই হচ্ছে ইম্পালস টারবাইন সো নেক্সট হচ্ছে রিয়াকশন টারবাইন রিয়াকশন টারবাইনের ক্ষেত্রে দেখো কি হয় রিয়াকশন টারবাইন ইজ ইউজ ফর দ্য লো অ্যান্ড দ্য মিডিয়াম হেড বলছে লো যদি ওয়াটার হেড হয় মানে ডাইরেক্টলি ধরো একটা আমাদের আমাদের যেরকম এখান দিয়ে গঙ্গাটা বইছে সেই গঙ্গার এখানে কি করলাম আমাদের নবদ্বীপের একটু আগে চলে গেলাম এগিয়ে ওপর দিকে সেখানে একটা বড় বাঁধ তৈরি করলাম তো যদি এখানে একটা বাঁধও তৈরি করি জল প্রচুর উঁচুতে থাকবে না তাই না খুব উঁচু করতে পারবো না তাহলে ওয়াটার হেডটা একদম লো হবে সেখান থেকে গঙ্গার যে লেভেলে জলটা বয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে পার থেকে একটু নামলে জল পেয়ে যাই আমরা তাই না সেটা হচ্ছে ওয়াটারের হেড নিচের দিকে জলে তো সেখানে আমরা যে বাঁধটা তৈরি করব সেখানে খুব সামান্য হাইট তৈরি করবো এইরকম সিচুয়েশনে ধরো 10 মিটার 20 মিটার একটা হাইট ডিফারেন্স তৈরি করছে এইরকম একটা হাইট ডিফারেন্সের ক্ষেত্রে আমরা কি করি রিয়াকশন টারবাইন ব্যবহার করি বা মিডিয়াম হেড একটা 30 মিটার এরকম একটা হাইটে আছে ওয়াটার সেই ক্ষেত্রে আমরা ধরো রিয়াকশন টারবাইনকে ব্যবহার করছি ইন রিয়াকশন টারবাইন ওয়াটার এন্টার দ্য রানার partly with the pressure energy and partly with the velocity head ঠিক আছে তো যে ওয়াটারটা বেসিক্যালি ওই রিয়াকশন টারবাইনের ভেতরে ঢুকছে তার কিছুটা অংশ কি থাকে যে অ্যাজ এ ভেলোসিটি হেড বলতে একটা গতিশক্তি রূপে একটা প্রচন্ড কনভার্ট হয়ে আসছে আর এটা কিছুটা হচ্ছে প্রেসারের সঙ্গে আসছে ঠিক আছে তো যেটাকে হচ্ছে কি বলা হচ্ছে নাম সেটাকে বলা হচ্ছে প্রেসার এনার্জি সো অ্যাজ এ প্রেসার এনার্জি আর একটা হচ্ছে তার মধ্যে গতিশক্তি এই দুটো সংমিশ্রণে ওয়াটারটা কিন্তু সেখানে এন্ট্রি নিচ্ছে টারবাইনের ভেতরে ঠিক আছে ইনলেটে এন্ট্রি নিচ্ছে the important type of reactions turbine are তো দুটো রিয়াকশনস টারবাইন আছে একটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন আর একটা হচ্ছে কেপ্লান টারবাইন আমাদের বলছিলাম না
যে কেপলান টারবাইন। সো একটা হচ্ছে ফ্রান্সিস টারবাইন আর হচ্ছে কেপলান টারবাইন, এই দুটোই কিন্তু রিয়াকশন টারবাইন। এ ফ্রান্সিস টারবাইন ইজ ইউজড ফর দ্য লো অ্যান্ড দ্য মিডিয়াম হেড। ফ্রান্সিসটা একদম লো আর মিডিয়াম হেড, এটাও কিন্তু অবশ্যই রিয়াকশন টারবাইন। ইট কনসিস্ট অফ অ্যান আউটার রিং অফ স্টেশনারি গাইড ব্লেডেড ফর দ্য টারবাইন কেসিং। দেখো এই কনস্ট্রাকশনটা এক্স্যাক্টলি তোমরা ঠিক বুঝতে পারবে না, এটা তোমাদের যখন ছবি শেয়ার করবো না আমি তখন ভালো করে এটা দেখতে পারবে, ঠিক আছে। তো তো দেখো এই ক্ষেত্রে কি হয়, বোথ দ্য প্রেশার অ্যান্ড দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার রিডিউসড। ও যাক, এটা অন্য জায়গাতে বললাম। আচ্ছা, এখান থেকে দেখো বলছি যে গাইডেড ব্লেড আছে কন্ট্রোল দ্য ফ্লো ওয়াটার অফ দ্য টারবাইন। তো কিছু গাইডেড ব্লেডও থাকে যেখান দিয়ে জলের পথটাকে তারা নির্দেশ করে দেয় যে কোথা কোথা দিয়ে জলটা এন্ট্রি নিতে থাকবে, কোথা দিয়ে পাস করবে জলটা টারবাইনের ভেতরে ইটসেলফ। হ্যাঁ, সো কিছু গাইডেড ব্লেড থাকে, কিছুটা রোটেটিং ব্লেড গুলো আছে, ফিনস গুলো আছে যেগুলো ঘুরছে, ঠিক আছে। তো এইরকম একটা কনস্ট্রাকশনে ওয়াটার ফ্লো রেডিয়ালি ইনওয়ার্ড। তো রেডিয়ালি দেখেছো ওয়াটারটা তার মধ্যে এন্ট্রি নেয় and the changes to the downward direction, so changes to the downward direction while uh, passing there the runner. তো এক্স্যাক্টলি দেখো তোমাদের আগেই বলেছি যে রিয়াকশন টারবাইন কি হয়, একটা রেডিয়ালি মানে পাশ দিয়ে সাইড দিয়ে জলটাকে এন্ট্রি নেয় টারবাইন, একটা গোল টিউবের, ঠিক আছে, একটা হুইল মনে করো, সেই হুইলের সাইড দিয়ে ঢুকে পরে কি একটা মাঝখানে যে শ্যাফটটা আছে শ্যাফটের ওই রকম পোর্শন দিয়ে কি হয়, এটা কনভার্ট হয়ে যায় পুরো ডাইরেক্টলি 90 ডিগ্রি টার্ন নিয়ে নিচের দিকে জলটা নেমে পড়ে, ঠিক আছে। আর নেক্সট হচ্ছে কেপলান টারবাইন। এই কেপলান টারবাইন ইজ ইউজড ফর দ্য লো হেড অ্যান্ড লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার। যদি খুব লো হয়ে যায় ওয়াটারের হেড এবং লার্জ অ্যামাউন্ট হচ্ছে ওয়াটার আছে, ঠিক আছে, সম্পূর্ণ ওয়াটারের মধ্যে একটা টারবাইন ইনস্টল করতে হবে, তো এরকম ক্ষেত্রে আমরা কেপলান টারবাইনটাকে ইউজ করি। ইট ইজ সিমিলার টু ফ্রান্সিস টারবাইন except that the runner of a Kaplan turbine received water axially, অ্যাক্সিস বরাবর এটা আবার জলটাকে পায়। এর ক্ষেত্রে একটু আইডিয়াটা আলাদা। এ কি হয়, অ্যাক্সিস বরাবর যে শ্যাফটটা যেটা ঘুরছে সেটার যে অ্যাক্সিস হয় সেই এখান দিয়ে ওয়াটারটা এন্ট্রি নেয়, ঠিক আছে। তোমরা স্যালো মেশিন দেখেছো তো সবাই, মাটি কাটে যে মেশিন গুলো চলে যেগুলো জলটাকে তোলে, ঠিক আছে, বা পুকুর থেকে জলগুলো তুলে অন্য একটা জায়গায় দেওয়া হয়, তো সেখানে যে সামনে তো ইঞ্জিনটা থাকে, তারপরে তো একটা পাম্পটা থাকে না, সেই যে পাম্পটা দেখেছো, পাম্পের সাইড থেকে একটা পাইপ লাগানো হয় যেটা দিয়ে জলটা ঢোকে আর মাথার ওপর দিক দিয়ে জলটা বেরিয়ে যায়, তো ঠিক সিমিলার টাইপের দেখতে হয় কেপলান টারবাইনটাও। তো সাইড থেকে যেখানে ঢুকছে সেখানে দেখবে অ্যাকচুয়ালি ওটাই বরাবর হচ্ছে সেন্টার শ্যাফটটা চলে যাচ্ছে, যেটা হচ্ছে ইঞ্জিনের দিকে যে শ্যাফটটা যাচ্ছে সেই শ্যাফটটার অ্যাক্সিসটা ওটাই, সেম অ্যাক্সিস দিয়ে জলটা এন্ট্রি নেয় আর সাইডের ওয়াল দিয়ে ওটা ফাইনালি টপ দিয়ে কিন্তু জলটা বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে আমরা বলবো যে অ্যাক্সিয়ালি ওয়াটারটা ইনপুট হয়, রেডিয়ালি ওয়াটারটা আউটপুট হয়। ফ্রান্সিস টারবাইনের ক্ষেত্রে কি বলবো, রেডিয়ালি ওয়াটারটা ইনপুট হয় আর অ্যাক্সিয়ালি ওয়াটারটা আউটপুট হয়, ঠিক আছে, এই হচ্ছে দুটো পার্থক্য। তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট যদি দেখতে চাও তো সেক্ষেত্রে কি আছে যে অবশ্যই সেক্ষেত্রে অল্টারনেটর ফার্স্ট, অল্টারনেটর থেকে বেরিয়ে সেগুলো সার্কিট ব্রেকার হয়ে ট্রান্সফর্মারে যাচ্ছে, ট্রান্সফর্মার থেকে আবার এগেন সার্কিট ব্রেকার হয়ে বিভিন্ন প্রোটেক্টিভ মেশিনের থ্রু হয়ে তারা কোথায় যাচ্ছে, ট্রান্সমিশন লাইনে চলে যাচ্ছে। তো এই হচ্ছে ইলেকট্রিক্যাল, তাদের হচ্ছে বেসিক্যালি আছে, যেগুলো ইন্ডিভিজুয়ালি আমরা যখন সাবস্টেশন নিয়ে আলোচনা করবো সেখানে গিয়ে দেখতে পারবো। অল্টারনেটর সম্পর্কে জানার জন্য আমরা অল্টারনেটর জেনে গেছি, পড়েছি, তো অল্টারনেটর জানি, ট্রান্সফর্মার কি জিনিস জানি, সার্কিট ব্রেকার কি জানি, ঠিক আছে। এবার এরা একটা জায়গায় আছে, কিভাবে এদের একটা সেটআপ তৈরি করা হয়েছে, আউটডোরে একটা সাবস্টেশন তৈরি করা হয় যেখানে স্টেপ আপ করা হয় ভোল্টেজটাকে, ঠিক আছে। অল্টারনেটর যে ভোল্টেজে জেনারেট করে ইলেকট্রিসিটি তার থেকে অনেক বেশি ভোল্টেজে ট্রান্সমিট করা হয়, তো স্বাভাবিকভাবে সেখানে একটা সাবস্টেশন আছে, সেটা আমাদের নেক্সট পরবর্তীকালে যে চ্যাপ্টার গুলো আসতে চলেছে সেখানে আমরা ইলেকট্রিক্যাল সাবস্টেশন নিয়ে ডিসকাস করবো। তো যদি দেখো যে হাইড্রোইলেকট্রিক যে প্ল্যান্ট গুলো আছে তার টাইপ কিভাবে ভাগ করা যেতে পারে, তো বহু রকম ভাবে এদের ক্লাসিফিকেশন করা যেতে পারে, কিন্তু আমরা মোটামুটি যে সমস্ত ইলেকট্রিক্যাল জেনারেশন যে ক্লাসিফিকেশন করে থাকি সেটা বলতে কোয়ান্টিটি অফ ওয়াটার অ্যাভেলেবেল, ওয়াটারটা কি পরিমাণ আছে তার ভিত্তিতে বলতে পারি, যে স্মল, মিডিয়াম, হিউজ, লার্জ, ঠিক আছে। ওয়াটার হেডটা কেমন তার ভিত্তিতে বলতে পারি যে এটা মিডিয়াম হেড পাওয়ার প্ল্যান্ট, এটা হচ্ছে লো হেড পাওয়ার প্ল্যান্ট ওয়াটার হেড, বা কোনটা হচ্ছে হাই হেড ওয়াটার পাওয়ার প্ল্যান্ট।
এবং এটা হতে পারে হচ্ছে নেচার অফ লোড। এই জায়গাটা একটু বোঝার জিনিস আছে যে নেচার অফ লোড কেমন। দেখো কোনো ওয়াটার টারবাইন গুলো এমন বানালে ইনস্টল করে যেখানে বছরের প্রত্যেকটা দিনই প্রায় আমরা ওয়াটারের একটা ফ্লো পাই, এবং দিন রাত যতক্ষণ হোক না সবসময় আমরা কন্টিনিউয়াসলি একটা রেটে ওয়াটার পেতে থাকি। তো এই জায়গায় তুমি যে ধরনের হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশন বানাতে চাইবে সেইটাকে বলা হচ্ছে বেস লোড পাওয়ার স্টেশন। এগুলো কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি এই এনার্জিটা সাপ্লাই করে যাবে, ঠিক আছে। তো এইরকম একটা পাওয়ার স্টেশন হচ্ছে বেস লোড। কিন্তু যেখানে ধরো যে জল একটা লিমিটেড টাইমে পাওয়া যায়, ঠিক আছে, বা যেখানে কৃত্রিমভাবেই হয়তো ওয়াটারটাকে অনেক উঁচুতে নিয়ে গিয়ে স্টোর করা হয়েছে, পরে সেটাকে একটা পার্টিকুলার টাইমে বা নিচের দিকে নামিয়ে নিয়ে আসা, নিচে একটা বড় লেক আছে সেখানে নিয়ে আসা হয়, নিয়ে এসে সেই টাইমে এনার্জি জেনারেট করা হয়। তো সেটা একটা হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট। কিন্তু সেই ধরনের প্ল্যান্ট গুলোকে আমরা কি বলবো, বেস লোড পাওয়ার স্টেশন বলবো না। এগুলোকে সার্চ, কোন একটা ধরো ইলেকট্রিসিটিতে একটা ডিমান্ড এসছে, ম্যাক্সিমাম ডিমান্ড এসছে, সেই সময় হচ্ছে এনার্জি সাপ্লাই দিচ্ছে, তো সেগুলো ম্যাক্সিমাম ডিমান্ডের জন্য ইউজ করা হয়। কোনটা হচ্ছে সার্জের জন্য, যে হঠাৎ একটা প্রচন্ড চাহিদা হয়ে গেছে, সেই সময় ওই প্ল্যান্ট গুলোকে চালিয়ে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তো সবাই যে বেস লোড হবে তা নয়, যেটা কন্টিনিউয়াসলি এনার্জি দিয়ে যাবে তা নয়, তার ভিত্তিতেও আমরা কি করতে পারি, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টকে ভাগ করতে পারি। তো দেখো ওয়াটারের কোয়ান্টিটির উপরে যে রান আপ রিভার প্ল্যান্ট উইদাউট পন্ডেজ, আচ্ছা যাই হোক, রান আপ ওভার প্ল্যান্ট উইদাউট পন্ডেজ, উইথ পন্ডেজ, রিজার্ভার প্ল্যান্ট, এগুলো কিছুই না, বেসিক্যালি যে আমাদের যে জল যেটা আসছে সেই জলটা ছোট কোনো স্টোরেজের জায়গা পাচ্ছে কিনা, ছোট কোনো প্যাসেজ পাচ্ছে কিনা, সেটা ছাড়া তৈরি করা হয়েছে কি হয়নি, সেটা ছাড়া হলে পরে তখন রান আপ রিভার প্ল্যান্ট উইদাউট পন্ডেজ বলবো। আর কোনো পন্ড নেই আলাদা করে, তো বা পন্ড আছে তার ভিত্তিতে। আর না হলে কি হতে পারে, রিজার্ভার। রিজার্ভার মানে যেখানে আলাদা করে জলকে স্টোর করে রাখা হচ্ছে, তার ভিত্তিতে ভাগ করা হয়েছে। তো তো দেখো রান অফ রিভার প্ল্যান্টস উইদাউট পন্ডেজ, এক্ষেত্রে এগুলো দেখো বিশেষ কিছু না, এগুলো কোনো জটিল জিনিস না, যেখানে পন্ড নেই, যেখানে স্টোর করা হয় না ওয়াটার, এমন জিনিসকে বলা হচ্ছে রান অফ প্ল্যান্ট, যেখানে স্মল অ্যামাউন্ট ওয়াটারকে একটা স্টোরেজ করা হচ্ছে, একটা পিক কে সেই ওয়াটারটা হয়তো কাজে লাগে, যখন হঠাৎ সার্জ আসে, বেশি এনার্জির ডিমান্ড হয়, সেই সময় শুধুমাত্র পন্ডেজ থেকে এক্সট্রা জলটা যায়। স্ট্রিম, যেটা নদীর স্ট্রিম আছে, সেখানে এতটা বেশি ওয়াটার নেই যে হঠাৎ ওই বেশি সার্জের সময় বেশি ওয়াটারকে ফ্লো করানো যাবে, তো সেক্ষেত্রে পন্ডেজটাকে আমরা ইউজ করতে পারি এরকম। আর রিজার্ভার প্ল্যান্ট যেগুলো হয় সেগুলো ভীষণ বড় জায়গা প্রয়োজন পড়ে, যেখানে জলটাকে আগে থেকে স্টোর করে রাখা হয়, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার ওয়াটার হেড যদি দেখো তার ভিত্তিতে ভাঙা, যেরকম হচ্ছে, যদি দেখো যে medium head, low head plant. A plant may be classified as the high head if operated on the above 300 মিটার। বলছি 300 মিটারের উঁচু থেকে জলটা নিচের দিকে আসছে, ঠিক আছে, বা নিচের দিকে যে জলটা আছে তার থেকে ম্যাক্সিমাম টপে যে জলটা আছে সেই জলের হাইটটা হচ্ছে 300 মিটার, তার উপরে যদি হয়ে যায় সেই ধরনের ওয়াটার হেড আলা পাওয়ার প্ল্যান্টকে আমরা কি বলবো, হাই হেড পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে, হাই হেড পাওয়ার প্ল্যান্ট। ওকে, মিডিয়ামের ক্ষেত্রে কি হবে, মিডিয়াম প্লাস আর এইগুলোর নিচের দিকে যেটা হবে, ঠিক আছে। আর মানে হাই হেড কি হবে, দেখো 300 থেকে 30 এর মধ্যে ওয়াটার হেড আছে, 30 মিটার থেকে শুরু করে 300 মিটার পর্যন্ত যে সমস্ত জলের উচ্চতাটা আছে, এরকম একটা ওয়াটার হেড আছে। এই ধরনের জায়গার জন্য যে ধরনের পাওয়ার প্ল্যান্ট পাওয়া যায় তাদেরকে মিডিয়াম হেড বলা হয়, মিডিয়াম হেড পাওয়ার প্ল্যান্ট বলবো, ঠিক আছে। আর যদি 30 মিটারের নিচে থাকে ওয়াটার, সেক্ষেত্রে আমরা তাদেরকে কি বলতে পারি, যে লো হেড পাওয়ার প্ল্যান্ট, হেডটা লো, 30 মিটার নিচে। নেচার অফ লোড, নেচার অফ লোডের উপরে ভিত্তি করলে দেখো বলা হয়েছে পিক লোড, পিক কোন একটা মুহূর্তে পিক লোড আসবে, সেই সময়ের জন্য পাওয়ার প্ল্যান্টটা চলছে। যেমন বললাম বেস লোড, তোমরা বেস লোড মানে বুঝে গেছো, কন্টিনিউয়াসলি সাপ্লাই করে যাচ্ছে। এন্ড দ্য পাম্প স্টোরেজ, তোমাদের বললাম না যে পাম্প স্টোরেজ হয় যে নির্দিষ্ট কোন একটা টাইমে সার্জ এসেছে সেই সময় ব্যবহার করা পাম্প স্টোরেজ, পাম্প করে জলটাকে উপর দিকে নিয়ে গিয়ে রাখা হয়েছে অনেক উঁচুতে,
আবার পরবর্তীকালে যখন দরকার সেই সময় ওয়াটারটা নিচের দিকে নিয়ে আসা হচ্ছে এবং সেই সময় তার থেকে এনার্জিটাকে কি হয় জেনারেট করা হয়েছে। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল একটা ডিসকাশন ছিল, এটা কোনো জটিলতার জিনিস নেই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, শুধু হয়তো টারবাইনের ভিতরগুলো দেখতে পারোনি, বা টারবাইনটা কিভাবে এক্স্যাক্টলি কাজ করছে তার একটা অ্যানিমেশন ভিডিও হয়, তাহলে অবশ্যই ভালো লাগবে। তো সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, কোনো চিন্তা নেই। বাট তোমরা একটু দেখতে থাকো, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। সো থ্যাংক ইউ, আমি হাইড্রোইলেকট্রিক শেষ করছি। এরপরে আমরা নন কনভেনশনাল ভাবে যে এনার্জি গুলো জেনারেট হয় সেগুলো চলে যাবো। থ্যাংক ইউ।